হ্যালো ছাত্ররা, আজকের এই ভিডিওতে ফ্রিকশনের প্রবলেমে যে টাইপটা ইউজ করা হয়, যে ধরনের ওপর ম্যাক্সিমাম প্রবলেম এসে থাকে, সেগুলোকে একটু জাজ করে মেন পয়েন্টগুলোকে তুলে নিয়ে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলে নিতে চাই। দেখো, আমরা জানি যে ফ্রিকশনাল ফোর্স সেটা নর্মাল রিয়াকশনের সঙ্গে প্রপোর্শনাল হয় এবং ফর্মুলাটা হয় এফ এস ইকুয়ালস টু মিউ এস এন বা এফ ইকুয়ালস টু মিউ কে এন। এখন এন এর ওপর ডিপেন্ড করে থাকে। এখন এই এন আমরা জানি কোনো একটা নির্দিষ্ট বস্তুর জন্য একটা নির্দিষ্ট হবে না, এই এনটা কিন্তু ভ্যারি করে অনেক ক্ষেত্রেই। যেমন ধরো, এখানে আমি 4টে উদাহরণ দেখিয়েছি, একটাই ব্লক নিয়েছি, মেঝের ওপর বসানো আছে। এখন এই ব্লকটার ওপর যখন আনুভূমিক দিকে আমি এফ অ্যাপ্লাই করছি, তখন ওর যে নর্মাল রিয়াকশান, সেই নর্মাল রিয়াকশানটা এমজির সঙ্গে সমান, কারণ এই এফের কোনো পার্ট বা কোনো উপাংশ এই এনকে প্রভাবিত করছে না। কিন্তু যদি এই ফোর্সটা আনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে অ্যাপ্লাই করা হতো, তাহলে এই এফের একটা উপাংশ এই এনকে প্রভাবিত করত। যেমন দেখো, এখানে এন বরাবর এফ সাইন থিটা হচ্ছে, তার ফলে এন ইকুয়ালস টু এমজি মাইনাস এফ সাইন থিটা হলো। তাহলে আগের তুলনায় এখন এনের মান এমজির থেকেও কমে গেল। ফলে এখানে ফ্রিকশনাল ফোর্স আগের ফ্রিকশনাল ফোর্সের মতন সমান হবে না, এখানে একটা আলাদা ফ্রিকশনাল ফোর্স হবে, এবং সেই কারণে মিউ ইন্টু এন এর জায়গায় আমি লিখলাম মিউ এমজি মাইনাস এফ সাইন থিটা। ঠিক একই রকমভাবে ফোর্সটা ওই কোনাকুনিভাবেই আছে, কিন্তু ব্লকের ওপর কাজ করছে, ব্লক থেকে বাইরের দিকে নয়। তাহলে এক্ষেত্রে যে উপাংশটা হচ্ছে এই ফোর্সের, সেটা এমজির দিকে হচ্ছে, ফলে এমজি প্লাস এফ সাইন থিটা হলো এন। এবং তাই ফ্রিকশনাল ফোর্স এক্ষেত্রে আবার বেড়ে গেল। আগে একদম প্রথম যেখানে ছিল সেখানে এমজি ছিল, এখানে তার থেকেও বেশি হয়ে গেল। এবার সেটাই যদি আবার ইনক্লাইন্ড প্লেন বরাবর হয়, ওই একই ফোর্স যেটা ওই আনত তল বরাবর কাজ করছে, তাহলে আবার এফ এর কোনো উপাংশ নয়, এমজির একটা উপাংশ, সেটা এন দ্বারা সূচিত হবে। তার মানে এখানে এন ইকুয়ালস টু এমজি কস ফাই হচ্ছে, কারণ এমজির ওই উপাংশ এমজি কস ফাই সেটা এন এর অপোজিটে আছে। তাহলে এখানে সেই অনুযায়ী ফ্রিকশনাল ফোর্স হলো। তাহলে এই ঘটনা থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে এন এর ওপর ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ড করে এবং এই এন বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে। তাই আমাদেরকে ফার্স্ট এন ক্যালকুলেশন করে নিতে হবে। ওকে, এবার আমরা সেকেন্ড পয়েন্টটা দেখে নিই। নর্মাল রিয়াকশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি বুঝলাম, এবং আমরা এরকম অঙ্ক কিছু পাবো যেখানে একাধিক ব্লক একটার উপর আরেকটা চাপানো আছে, এই অবস্থায় অঙ্ক করতে হবে। এবং কোনো একটা ব্লকের মাঝখানে ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেশন করতে বললো, কোনো একটা ব্লকের জন্য। তো যে ব্লকের জন্য বলবে, তো তুমি সেই ব্লকের তলায় যে তলটা আছে সেটাকে বেস তল হিসাবে কল্পনা করে তার রেসপেক্টে নর্মাল রিয়াকশন ক্যালকুলেশন করবে। এখন ওই তলের রেসপেক্টে যে বস্তুটার তুমি ফ্রিকশন ক্যালকুলেশন করছো, হতে পারে ওই বস্তুটার ওপরেও আরও অনেকগুলো ব্লক আছে। তাই এক্ষেত্রে তুমি হয়তো এই এ ব্লকের ফ্রিকশন ক্যালকুলেশন করছো, কিন্তু তার ওপর যেহেতু বি আছে, সেই বি এর ওয়েট কিন্তু এই এনকে প্রভাবিত করবে, লম্ব প্রতিক্রিয়াকে প্রভাবিত করবে। তাই সেক্ষেত্রে সেটাকে কাউন্ট করে তবেই তুমি এন ক্যালকুলেশন করবে। তাই নর্মাল রিয়াকশন উইল বি ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ব্লকস অন দ্য কমন সারফেস। মানে কমন সারফেস যদি এটা হয়, তাহলে এর ওপর যতগুলো ব্লক হবে সেই সব কটার ওয়েট সেটা এই কমন সারফেসের রেসপেক্টে নর্মাল রিয়াকশানকে প্রভাবিত করবে। তাহলে সেই অনুযায়ী একদম প্রথম ব্লকের ক্ষেত্রে একদম সহজ যেটা, সেটা হচ্ছে এন ওয়ান ইকুয়ালস টু এম এ জি, কারণ এখানে একটাই ব্লক। এখন সেকেন্ডের ক্ষেত্রে হতে পারে আমি এ ব্লকের ফ্রিকশন ক্যালকুলেশন করছি, কিন্তু এর ওপর যেহেতু বি আছে, তাই বি এর ওয়েটটাকেও আমি কাউন্ট করব, এবং তাহলে এর ওপর যে নর্মাল রিয়াকশন সেটা এম এ প্লাস এম বি হোল ইন্টু জি। একদম লাস্টের জায়গাটায় দেখো, এখানে এই তিনটের ব্লকের মধ্যে আমি বি এর ফ্রিকশন ক্যালকুলেশন ধরো করব। তাই বি যে তলের ওপর আছে সেই তলটাকে কমন সারফেস ধরলাম, এবং সেই কমন সারফেসের ওপর বি শুধু নেই, বি এর সাথে সাথে সিও আছে। তাই ওই নর্মাল রিয়াকশন অন বি, সেখানে কিন্তু আমি এম বি প্লাস এম সি ইন্টু জি, এম সিটাকেও ধরবো। ওকে, তাহলে এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। এবার আমরা আরেকটা পয়েন্ট দেখে নিই। ফ্রিকশন আমরা জানি একটা অপোজিং ফোর্স যেটা ভেলোসিটিকে বাধা দেয়, এটা আমরা জানি। আসল কথা কিন্তু তা নয়। ফ্রিকশন কোনো গতিকে বাধা দেয় না, অবাক হচ্ছ? ফ্রিকশন আপেক্ষিক গতিকে বাধা দেয়, রিলেটিভ মোশনকে বাধা দেয়, এবং সেই কারণে অনেক সময় ফ্রিকশন অপোজিং নয়, হেল্পিং ফোর্স হিসাবেও কাজ করে। চলো এই উদাহরণ থেকেই বুঝতে পারবো। ধরলাম এ আর বি দুটো বস্তু একজনের ওপর আরেকজন রেখে একটা সিস্টেম তৈরি করেছি। এবার
এ ব্লকের ওপর আমি এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে বি এর রেসপেক্টে এ গতিশীল হবার উপক্রম করবে বা গতিশীল হবে। তাহলে বি কি চাইবে? এ ওর মতন জায়গায় ফিরে আসুক। তাই বি এর ওপর উল্টো দিকে মানে এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে ফোর্স অন এ বাই বি সেটা হচ্ছে এটা। ঠিক একই রকমভাবে এ চাইবে বি ওর সাথে সাথে চলুক, কারণ এ রেসপেক্টে বি পিছিয়ে যাচ্ছে। তাই বি এর ওপর সামনের দিকে বল প্রয়োগ করবে। তাহলে ফ্রিকশন অন বি বাই এ সেটা হচ্ছে সামনের দিকে আবার। তাহলে শুধু বি এর কথা যদি তুমি ভাবো, তাহলে বি এর ওপর তো আলাদা করে কোনো ফোর্স ছিল না, কেবলমাত্র তুমি এক্সটার্নাল ফোর্স এর ওপর দিয়েছো। কিন্তু এই যে ফ্রিকশন ফোর্স এ দিল বিকে, কারণ বি পিছিয়ে যাচ্ছিল বলে, তাই এই ফ্রিকশন ফোর্স এখন বিকে টেনে নিয়ে এর সাথে সাথে নিয়ে চলবে। তাহলে এক্ষেত্রে এই ফ্রিকশনাল ফোর্স এফ বি এ এই ফোর্সটা এটা অপোজিং ফোর্স নয়, এটা হেল্পিং ফোর্স, বিকে সাথে নিয়ে যেতে সাহায্য করছে। তাহলে ফ্রিকশন কিন্তু গতিকে বাধা দিচ্ছে না, ফ্রিকশন আপেক্ষিক গতিকে বাধা দেয়। তাই সেটাকে মাথায় রেখে আমাদের ফ্রিকশনের ডিরেকশন আঁকতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। এবং লাস্ট যে পয়েন্টটার কথা আমি বলবো সেটা হলো, ধরো অনেক অঙ্কে তোমাকে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলে দেবে, ধরো মিউ ইকুয়ালস টু 0.5 এই কথাটা প্রথমেই বলে দিয়েছে। তাহলে এটা ধরে অঙ্ক শুরু করার আগেই তোমরা ফার্স্ট লিমিটিং ফ্রিকশনটা কত হয় সেটা ক্যালকুলেশন করে নেবে। দেখো আমি ক্যালকুলেশন করে পেয়ে গেছি 30 নিউটন। ওকে, এখন এটা আর অ্যাপ্লাইড ফোর্স এর মধ্যে তারপর তুমি কম্পেয়ার করবে। তো এখানে অ্যাপ্লাইড ফোর্স কত? 10 নিউটন। তাহলে বুঝতে পারছি যে লিমিটিং ফ্রিকশনটা সেটা 30 নিউটন, অনেক বেশি। তাহলে এই 10 নিউটন বল দিয়ে বস্তুটাকে গতিশীল করা সম্ভব নয়। তার মানে এখন ওর ওপর যে ফ্রিকশন ফোর্স কাজ করবে সেটা এফএল তো হচ্ছেই না, একটা অন্য কিছু ফ্রিকশন ফোর্স, এবং এটা বস্তুটা স্ট্যাটিক থাকবে, বস্তুটা গতিশীল হবে না, এবং এই ফ্রিকশন ফোর্সের মান হবে 10 নিউটনের সঙ্গে সমান। বোঝা গেল? কারণ স্ট্যাটিক অবস্থায় ফ্রিকশনাল ফোর্স সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, এবং এই রিলেটেড সমস্ত বিষয় নিয়ে আমি আমার গত ভিডিওতে কনসেপ্ট ভালো করে বুঝিয়েছি। যারা দেখেছো তারা নিশ্চয়ই আরও ভালো করে এই ভিডিওতে বুঝতে পারছো, আর যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য আমি ওপরের আই বাটনে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওটা দেখে নিও। ওকে, এবার ধরো অনেক সময় না কোশ্চেনে মিউ এস বা মিউকে এরকমভাবে স্পষ্টভাবে বলে দেওয়া থাকবে না, মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন না কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন ভালো করে বলা নেই, সেখানে ডাইরেক্ট মিউ বলে দেওয়া আছে। তাহলে মনে রাখবে এই মিউ মানে ওখানে দু রকমের গতির জন্যই ভ্যালু ধরে নিতে বলছে, তাই ওখানে আরো সহজ করে দিয়েছে, তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, এই যে পয়েন্ট চারটে আমরা বুঝে নিলাম, এবার আমরা প্রবলেমে চলে যাব।